ইরান এবং আমেরিকার ভেতরে যুদ্ধ মনে হয় লেগেই যাবে। এর একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কাদেরকে হত্যা করা হবে তাদের নামের তালিকা সংরক্ষণ করার কথা বলেছিলেন। সেই পোস্টে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ডক্টর আলী লারিজানি দুটি নাম প্রস্তাব করেছেন। একটি নাম হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, আর একটি নাম হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। তিনি বলেছেন, অর্থাৎ আলী লারিজানি বলেছেন যে আমি এই দুটি নাম প্রস্তাব করলাম, তাদেরকে হত্যা করা হোক। অর্থাৎ এই ঘটনা থেকে ডোনাল্ড ট্রাম্প আরো ক্ষিপ্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে। তিনি নিজের সম্মান বাঁচানোর জন্য হলেও হয়তোবা এখন ইরানের উপর হামলা করবেন। সেক্ষেত্রে ইসরায়েল আমেরিকার সাথে থাকবে, এটা মোটামুটিভাবে একেবারেই স্বাভাবিক। এর কারণ হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা মূলত একেবারে আত্মার হরিহর। যেটা ইসরায়েল সেটাই আমেরিকা, যেটা আমেরিকা সেটাই ইসরায়েল। আমি তো বেশিরভাগ সময় বলে থাকি যে ইসরায়েল আর কিছুই না, এটা কোনো দেশ না, এটা জাস্ট আমেরিকার একটি সামরিক ঘাঁটি ছাড়া আর কিছু না, জাস্ট আমেরিকার একটা ঘাঁটি। তো যাই হোক, যুদ্ধ যদি লেগেই যায় তাহলে ইসরায়েল এবং আমেরিকা প্রচণ্ডভাবে বিমান শক্তির উপর ডিপেন্ড করার চেষ্টা করবে। তারা বিমান শক্তি বেশি ব্যবহার করবে। অন্যদিকে ইরান তার যুদ্ধ কার্যক্রমে সবচেয়ে বেশি ব্যবহার করবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। কিন্তু ইরানের হাতে কি বিমান একেবারেই নেই বা খুবই বেশি দুর্বল? তাহলে ইরান কিভাবে লড়াই করবে? আমি আজকে এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। ইরান ইসরায়েল এবং আমেরিকার সাথে যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে কি কি বিমান, কি কি ড্রোন এবং কোন কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে, সাথে সাথে তাদের নৌবাহিনীতে কি ধরনের অস্ত্র ব্যবহার করা হবে, পাশাপাশি কি ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা প্রতিরোধ করার জন্য ইরান কি ধরনের ডিফেন্স সিস্টেম ব্যবহার করবে, সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। ইরানের হাতে বিমান শক্তি নেই এই কথা কিন্তু ঠিক একদম বাস্তব না, একদম ঠিক না। অনেকেই বলে থাকে যে ইসরায়েল এবং আমেরিকার তুলনায় ইরান বিমান শক্তিতে খুবই দুর্বল। হ্যাঁ, তাদের তুলনায় ইরান হয়তো বিমান শক্তিতে দুর্বল, সেই কারণে তো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তি তারা অনেক বেশি উচ্চতায় নিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ইরান তাহলে কি একেবারেই দুর্বল? না, একদম দুর্বল না। তার অনেকগুলো কারণ আছে, আমি বলি। এই কথাগুলো হয়তো অনেকে বিশ্বাস করবে না, কিন্তু যদি সর্বাত্মক যুদ্ধ লেগে যায় তাহলে ইরান এই সামরিক সরঞ্জাম যখন ব্যবহার করবে তখন অনেকে বুঝতে পারবে যে আসলে ইরান বিমান শক্তিতে কতটা শক্তিশালী, সেটা মোটামুটি একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে। একটা বিমান রয়েছে ইরানের হাতে, আমি বলি যে সাইকে মানে বজ্রপাত হয় না, যে দেয়া ডাক মারে, বিদ্যুৎ চমকায়, এই যে এই বিমানটা অনেকটা মার্কিন F5 হর্নেট বিমানের উপর ভিত্তি করে তৈরি। এই বিমানটা মূলত ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিষ্ঠার আগে অর্থাৎ বিপ্লবের আগে আমেরিকা থেকে যে সমস্ত বিমান কিন্তু তার ভিতরে F5, F4, তারপরে F14 টমক্যাট এই ধরনের বিমান, কিন্তু সেই বিমানের উপর ভিত্তি করে ইরান সাইকে নামে নতুন বিমান বানিয়েছে। এটা মূলত 4th জেনারেশনের একটা বিমান। এটা মাল্টিরোল ফাইটার বিমান, একদম খুব যে অকার্যকর তা কিন্তু না। 4th জেনারেশন মানে খুব পিছনের না। এরপরে আরেকটা বিমান আছে কাউসার, 2018 সালে এই বিমান উন্মোচন করেছে ইরান। বলা হচ্ছে এই বিমানটা মার্কিন F-35 বিমানের আপগ্রেড ভার্সন। F-35 বিমান আমেরিকার বিমান ভান্ডারে এখন পর্যন্ত যে সমস্ত বিমান রয়েছে তার ভেতরে সবচেয়ে আধুনিক এবং অত্যন্ত কার্যকর বলে দাবি করা হয়। তো সেই বিমানের আপগ্রেড ভার্সন হচ্ছে এই আপনার কাউসার বিমান ইরানে যেটা বানিয়েছে। এখন কতটুকু কার্যকর সেটা বোঝা যাবে যদি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যায় তখন। এই বিমানের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে দেশীয় এভিওনিক্স এবং রাডার সিস্টেম রয়েছে। ইরানের হাতে আর একটা বিমান রয়েছে, সেটার নাম হচ্ছে কাহের। এই বিমানটা 2013 সালে উন্মোচন করা হয় এবং এটি 5ম প্রজন্মের অর্থাৎ 5th জেনারেশনের বিমান। এটাও বেশ কার্যকর বিমান বলে উল্লেখ করা হয়। আমি তখন ইরানে ছিলাম এই বিমানটা যখন উন্মোচন করা হয়। এরপরে কিন্তু আর এই বিমান কোথাও দেখা যায়নি। এমনকি গত জুন মাসে ইরান ইসরায়েলের সাথে যে যুদ্ধ করেছে সেই যুদ্ধে কিন্তু
ইরান অ্যাকচুয়ালি কোনো বিমান ব্যবহারই করেনি। ইরানের কাছে আরো বেশ কিছু বিমান আছে, আপনারা হয়তো অনেকে জানেন। ইরাকের সাথে উপসাগরীয় যুদ্ধে যখন মার্কিন বাহিনী জড়িয়ে পড়ে এবং তখন বিশ্বের অনেকগুলো দেশ জড়িয়ে পড়েছিল, তখন সাদ্দাম হোসেন বহু সংখ্যক বিমান মার্কিন হামলা থেকে বাঁচানোর জন্য ইরানে পাঠিয়ে দিয়েছিল। এটা 1991 সালে যে যুদ্ধটা হয়েছিল সেই সময়কার কথা। তো তখন আপনার মিরেজ ফ্রান্স থেকে কেনা সাদ্দামের সেই সময়কার অত্যাধুনিক বিমান ছিল মিরেজ 1। সেই বিমান 24 থেকে 26টা ইরানে আশ্রয় নিয়েছিল। এই বিমানগুলো সাদ্দাম হোসেন খুব একটা ফেরত চায়নি এবং ইরানও ফেরত দেয়নি। তার মূল কারণ হচ্ছে যে ইরান যে 8 বছর যুদ্ধ হয়েছিল সেই সময় ইরান ক্ষতির মুখে পড়েছিল এবং সেই যুদ্ধটা শুরু করেছিল কিন্তু ইরাক। ফলে এই ক্ষতি পূরণের জন্য ইরান এই বিমানগুলো রেখে দিয়েছে। তারপরে MiG-29 বিমান ইরাক থেকে আশ্রয় নিয়েছিল ইরানে, সে সমস্ত বেশ কিছু বিমান ইরান আটক রেখেছে। তারপরে 20 থেকে 24টা Su-24 বোমারু বিমান রাশিয়ার তৈরি, এই বিমান ইরাকে ছিল, সেই বিমান ইরানে আশ্রয় নেয়, ইরান সেইগুলো ফেরত দেয়নি, যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে রেখে দিয়েছে। এই Su-24 যে বিমানগুলো, এগুলো খুবই কার্যকর বোমারু বিমান এবং এখন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে খুবই কার্যকর। ভারী অস্ত্র, বোমা বা ক্ষেপণাস্ত্র ব্যবহারে বহনে খুবই সক্ষম এই বিমান। এই বিমান সরাসরি যুদ্ধে ডগ ফাইটে অংশ নেয় না। এই বিমান অর্থাৎ ডিপ অ্যাটাকে ব্যবহার করা হয়। ধরুন ইরান থেকে ইসরায়েলে হামলা চালাবে ক্রুজ মিসাইল দিয়ে হামলা, বা আপনার কোনো মিসাইল ব্যবহার করবে বা বোমা ব্যবহার করবে, সেটা ইরান থেকে একটা দূরবর্তী অবস্থানে গিয়ে ইসরায়েলের একেবারে অভ্যন্তরে হামলা চালানোর জন্য এই বিমানটাকে ব্যবহার করতে পারে এবং এই ক্ষেত্রে এই বিমানগুলো খুব কার্যকর। রাশিয়ার তৈরি Su-24। এরপরে Su-23 গ্রাউন্ড অ্যাটাকের কাজে ব্যবহার হয়। এটাও রাশিয়া থেকে কেনা ছিল ইরাকের সাদ্দাম হোসেনের বিমান, বেশ ভালো কার্যকর বিমান। এরপরে ইরানে আশ্রয় নিয়েছিল ইরাক থেকে MiG-23 এবং MiG-21 বিমানও। এখন যদিও এই সমস্ত বিমান পুরনো হয়েছে, কিন্তু এই সমস্ত বিমান আমি যতদূর ধারণা করি ইরান এই সমস্ত বিমান সরাসরি ওই বিমানগুলো ব্যবহার করবে না, বরং এই বিমানগুলোর উপরে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বা আরো ঘষামাজা করে আরো কতটুকু উন্নত করেছে সেটা দেখার বিষয়। যুদ্ধ লাগলে এবং যুদ্ধে যদি ইরান ব্যবহার করে তখন বোঝা যাবে এই সমস্ত বিমানের কতটা কার্যকারিতা আছে। এছাড়া আমি আগেই বলেছি যে ইরান আমেরিকার কাছ থেকে বিপ্লবের আগে যে সমস্ত বিমান কিনেছিল তার ভিতরে F-14 টমক্যাট, F-4 ফ্যান্টম এবং F-5 এই সমস্ত বিমানগুলো যদিও আমেরিকার জন্য পুরনো, কিন্তু ইরান এই সমস্ত বিমানের উপরে ঘষামাজা করে আধুনিক রাখার চেষ্টা করেছে এবং এখনো যুদ্ধে বেশ ভালো কার্যকর। বিশেষ করে F-14 বিমানটা খুবই কার্যকর। F-4 ফ্যান্টম বিমান এবং F-5 এর উপর তো আলাদা রকমের ঘষামাজা রিভার্স ইঞ্জিনিয়ারিং করেছে। এরপরে ইরান সবচেয়ে বেশি যে জিনিসগুলো ব্যবহার করবে সেটা হচ্ছে যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র। কি কি ক্ষেপণাস্ত্র ইরান ব্যবহার করতে পারে তার একটা সংক্ষিপ্ত তালিকা দেওয়ার আপনাদের চেষ্টা করছি। ইরানের হাতে রয়েছে সবচেয়ে বেশি ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা শর্ট, মিডিয়াম এবং লং রেঞ্জের। তো এর ভেতরে যে সমস্ত ক্ষেপণাস্ত্র রয়েছে তার ভেতরে শাহাব সিরিজ, শাহাব 1, 2, 3 এগুলো ইরান সম্ভবত একেবারে সর্বপ্রথম বানিয়েছিল। তারপরে রয়েছে সেজিল ক্ষেপণাস্ত্র, এটা সলিড ফুয়েলের এবং এটা লং রেঞ্জের। আপনারা সম্প্রতি দেখেছেন মনে থাকার কথা, ইরান ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করেছিল। এই ক্ষেপণাস্ত্র ছোড়ার পরে একেবারে বাষ্পর মতো, পেছনে বাষ্পর মতো অনেকটা বেলুন ফুলালে যেরকম হয় অনেকটা এরকম হয়ে যে ক্ষেপণাস্ত্রটা ইসরায়েলের দিকে ছুটে গিয়েছিল, ওটা হচ্ছে সেজিল। তারপরে রয়েছে খুরব শাহের ক্ষেপণাস্ত্র, রয়েছে ইমাদ, রয়েছে ফতে 110 এবং 113। ফতে 110 হচ্ছে শর্ট রেঞ্জের আর 113 হচ্ছে মিড রেঞ্জের। আর শর্ট রেঞ্জের জন্য মনে হয় ইরান তার আশপাশে যে সমস্ত মার্কিন ঘাঁটি রয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবহার করতে পারে। এরপরে ইরানের হাতে রয়েছে জুলফিকার ক্ষেপণাস্ত্র। জুলফিকার ক্ষেপণাস্ত্র হচ্ছে খুবই কার্যকর এবং ইরান এটাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখে। এরপরে রয়েছে ক্রুজ ক্ষেপণাস্ত্র হোবেইজে এবং ইয়ালি। হোবেইজে ক্ষেপণাস্ত্রটা হচ্ছে একটা শহরের নামকরণ করা হয়েছে। ইরান যুদ্ধের সময় খুজেস্তান প্রদেশের এই হোবেইজে শহরটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ইরাকি বাহিনীর হাতে। সেই কারণে তার স্মৃতি হিসেবে
ইরান এই ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছে হবেই যে ক্ষেপণাস্ত্র। খুররাম শাহর যে ক্ষেপণাস্ত্রের কথা বললাম সেটাও মূলত খুররাম শাহর মানে শহর, খুররাম শাহর মানে একেবারে ইরাক ইরান সীমান্তবর্তী একটা শহরের নাম। এই খুররাম শাহর মুক্ত হলে ইরানে ব্যাপক বিজয় মিছিল হয়েছিল এবং মূলত এই খুররাম শাহরের মুক্তির মধ্য দিয়েই ইরাকের বিরুদ্ধে ইরানের বিজয় সূচিত হয়েছিল। খুররাম শাহর এমন একটা ঐতিহাসিক ব্যাপার যে এই খুররাম শাহর মুক্ত হওয়ার ব্যাপারে ইরানের একটা সিনেমা পর্যন্ত আছে। এরপরে ড্রোনের কথা বলতে হয়। আপনারা সবাই হয়তো জানেন যে ইরানের হাতে প্রচুর পরিমাণে ড্রোন রয়েছে। ড্রোনের ভেতরে শাহেদ ড্রোনের কথা বলতেই হয়। শাহেদ 136 এবং 131 এটা এই দুটো সিরিজ খুব গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে মোহাজের সিরিজ, আবাবিল এবং আরাশ। আরাশ হচ্ছে লং রেঞ্জের একটা ড্রোন, এটা দীর্ঘ সময় আকাশে উড়তে পারে। ইরানের এয়ার ডিফেন্সের ভেতরে রয়েছে রাশিয়া থেকে পাওয়া S-300, তারপরে বভার 373 এবং খোরদাদ 15। এটাকে ফার্সিতে বলে পুঞ্জদাহে খোরদাদ, পুঞ্জদা মানে 15, 15। এছাড়া আরেকটা ক্ষেপণাস্ত্র রয়েছে যেটা সম্ভবত কাঁধে রেখে ব্যবহার করা যায়, সেগুলো একদম নিচু দিয়ে উড়ে যাওয়া হেলিকপ্টার বা বিমান ধ্বংসের জন্য কার্যকর এগুলো, সেটা হচ্ছে টোর M1। এছাড়া ইরানের নৌবাহিনী ফাস্ট অ্যাটাক বোট ব্যবহার করবে, সাবমেরিন, ছোট ছোট সাবমেরিন প্রচুর পরিমাণে। এরপরে ইরানের হাতে রয়েছে মানে শত শত বা হাজার হাজার ছোট ছোট বোট, যেগুলো মার্কিন যুদ্ধ জাহাজগুলোর বিরুদ্ধে খুব কার্যকর অস্ত্র হিসেবে গণ্য হতে পারে। ইরানের হাতে রয়েছে নেভাল মাইন এবং এন্টিশিপ মিসাইল। এখন সাবমেরিন শুধুই কি ইরানের নিজস্ব তৈরি, নাকি রাশিয়া থেকে বা অন্য কারোর কাছ থেকে পাওয়া সাবমেরিন আছে, সেটাও কিন্তু একটা ব্যাপার। ইরান আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ করবে, আমি বলছি না যে যুদ্ধ করবে, বাট বলছি যদি যুদ্ধ শুরু হয় তাহলে সাইবার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারে বিশেষ কৃতিত্ব দেখাবে বলে ধারণা করা যায়। কারণ আপনারা নিশ্চয়ই জেনেছেন যে এই যে সম্প্রতি যে বিক্ষোভ সহিংসতা হলো, সেখানে কিন্তু ইরান স্টারলিংক, ইলন মাস্কের যে ইন্টারনেট সিস্টেম স্টারলিংক, সেটা জ্যাম করে দিয়েছিল। ইরান এই কাজে খুবই পারদর্শিতা অর্জন করেছে। তো দর্শক, আপনাদেরকে আর কষ্ট দেবো না। ইরান কি কি অস্ত্র ব্যবহার করবে বা কি কি সামরিক সরঞ্জাম ব্যবহার করবে আমি মোটামুটি সংক্ষেপে, খুব বিস্তারিত বললাম না, এইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ইরানের সামরিক শক্তি সম্পর্কে কিছুটা মোটামুটি ধারণা পেয়েছেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন আমার কাছে জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার।